বাছুর দেয়, ওই গরু যদি প্রত্যেক বছরে একটা করে বাছুর দেয়, আপনাকে কি ডাকবে না ওই খামারি? আপনার প্রচার কি ওই খামারি করবে না? হ্যাঁ, তখন তো চিন্তা করবে যে না, এই ব্যক্তি অরিজিনাল ডাক্তার, ঠিক তো? হ্যাঁ, যে আমার গরু 3 বছরের মাথায় একটা বাছুর দেয়, সেই গরু আমার প্রতি বছরে বাছুর দিতেছে, বিষয়টা কি? না, তাহলে এই ছেলেটা কম বেশি কাজ জানে। আমি মোটে জানিনি ঢোল বড়তি, তারপরেও এই কথার কারণে সে মনে করবে যে না, ভালো ঢোলই, ঠিক তো? আমার কথা কিন্তু বুঝতে হবে আগে, আমার ভাষাকে আপনারা বুঝতেছেন কিনা? ইনশাআল্লাহ। এখন এর থেকে এই একটা উদাহরণ আমি দিলাম। এখন এই খামারি বলবে যে ভাই, কাঁচা ঘাস বাদে তুমি কি দিত তাই কও, কাঁচা ঘাসের আমি ফেল। আচ্ছা, এখন ওইখানেই তো আমার বোতল চলে আসবে, ওইখানেই তো আমার মেডিসিন চলে আসবে, ওইখানেই তো আমার চিকিৎসা চলে আসবে। আমি আগেই যেই যদি বলি ভাই এই ট্যাবলেটটা আপনি খান, ও কি খাবে? না। খাবে না, খাবে না। বোঝাতে হবে কিসের জন্য খাবে, ও খাবে না। আপনি একটা লোককে উপস্থিত একটা পান দিয়ে দেখবেন দিন খায় কিনা, ও তখনই আপনারে বলবে যে এই লোকটা নিশ্চয়ই ছিনতাইকারী, নাকি? কথা ঠিক কিনা? আচ্ছা, যদি এই কথাই ভাবে, আপনি তো ভালো মনেই দিলেন, তাহলে আপনি খামারিকে যখনই আপনি বলবেন ভাই এই বোতলটা নিয়ে আপনি খাওয়ান, আপনার গরুর ডাক ভালোভাবে হবে, সুস্থ ঠিক হবে, প্রত্যেক বছরে বাছুর দেবে, ও কিন্তু খাওয়াবে না। যে জিনিসটা মূল কি, কাঁচা ঘাস, এই কাঁচা ঘাসের ওর আগে ধরতে হবে। কাঁচা ঘাস দিতে যখন ও ব্যর্থ হবে, তখনই আপনি চট করে লিখে দেবেন ভাই যদি আপনি কাঁচা ঘাস দিতে না পারেন তাহলে আপনি এই সিরাপটা খাওয়ান। এখন ওই সিরাপ নিয়ে যখন খাওয়াবে, বা ওই ট্যাবলেট নিয়ে যখন খাওয়াবে, বা ওই ইনজেকশন নিয়ে যখন দেবে, তখনও উপকৃত হবে। যখনই না উপকৃত হবে, তখনই না আপনার মূল্যায়ন হবে, ঠিক আছে? তার বাইরে কিন্তু সম্ভব না। একটা খামারিকে আপনি যতই ধরে এনে চার দোকানে বসালেন, ভাই বসেন, বসলো, 1 কাপ চা আপনি ওরা দিলেন, একটা পান দিলেন, একটা সিগারেট দিলেন, আরও কিছু দিলেন, পরে যদি আপনি বলেন যে ভাই আমি কাজ শিখেছি অমুক জায়গায়, তা আপনার বাড়িতে গরু ছাগল আছে, তা আপনি আমার একটু কাজে ডাকবেন, ও কিন্তু আপনার ডাকবেন। ওরে আগে সোজা করতে হবে, বোঝাতে হবে। আমি কি বোঝাতে পারিস? ওরে আগে সোজা করতে হবে, ওই গরুর ব্যাপারে, ছাগলের ব্যাপারে, মুরগির ব্যাপারে, হাঁসের ব্যাপারে, ভেড়ার ব্যাপারে, মহিষের ব্যাপারে, যার যা আছে সেইটার ব্যাপারে তারে কিছু পরামর্শ দিতে হবে। পরামর্শ ফ্রি, পরামর্শ, মগজ ধোলাই। এই মগজ ধোলার পরে না আপনি ওরে 1 কাপ চা খাওয়াবেন, বুঝা গেছে? তাহলে না আপনার মূল্যায়ন সে শুরু করবে, তার অন্তরে কিছু হলেও একটু জায়গা দেবে। কিন্তু আগেই যদি আপনি মনে করেন যে আমি অমুক ডাক্তার, আপনার এই সমস্যা, এই ওষুধটা নিয়ে খাওয়ান, ও কিন্তু ওই ওষুধই কিনবে না, বুঝা গেছে? হ্যাঁ, আগে তাকে বুঝাইতে হবে। আচ্ছা, আমরা ছোট একটা টিপস জানলাম। এখন আমাদের এই কৃমির ওষুধটা কি কখন দিতে হয় সাধারণ, এটা নিয়ে অনেক ক্লাস পিছনে আসবে, কিন্তু আমরা এক সময় খাওয়াতাম 6 মাস পর পর, তারপরে আসলাম 3 মাস পর পর। এখনো কিন্তু সেই 3 মাসের গন্ধ আছে, আছে না? আছে।
অনেক খামারি এখনো বলে যে 6 মাসের গন্ধ আছে, মানে 6 মাসে তারা বিশ্বাসী। অনেকে আছে জীবদ্দশায় কোনোদিনই দেয় না, এখনো দেয় না, তাদের এখনো সোজা করা যায়নি। কিন্তু পৌষ মাস কাটাই, মাঘ মাস কাটাই, ফাল্গুন মাস ধরা করে ওই বাড়ি যদি 10টা বাছুর হয়, দুটো। ক্লিয়ার কথা? কিন্তু তাদের এখনো কৃমির আওতায় আনতে পারিনি, আমরা ব্যর্থ। আবার কেউ আছে 2 মাসের ভিতরে, কতদিন? 2 মাসের ভিতরে একদিন আগে হলেও দেবেন, সমস্যা না। তাহলে কি হবে? ওই গাভীর বা ওই ষাঁড়ের বা ওই বাছুরের বা ওই বকনার দুধ, স্বাস্থ্য, সুস্থ, প্রজনন ক্ষমতা কোনোটাই হারাবে না, কোনোটাই হারাবে না, সবটাই সময়তে হবে, সময়তে হবে। আচ্ছা, একটা চিকিৎসা কিন্তু শিখালাম। এই এখন আমরা আমাদের সিরিয়াল মেনটেন করি। হ্যাঁ, সিরিয়াল মেনটেন না করলে আপনাদের অসুবিধা হতে পারে। 1 নম্বর প্রশ্নে লেখা আছে সূচিপত্র। সূচিপত্রে লেখা আছে, দেখেন, পশু চিকিৎসা বলতে কি বোঝো? আমরা যে কাজটা শিখতে আসছি, এই কাজটার নাম কি? যেটা আমরা শিখতে আসছি বা শিখতেছি বা চেষ্টা করতেছি, এটার নাম কি? পশু চিকিৎসা। আচ্ছা, পশু বলতে কি বোঝায়? ধারণা যা আছে সেটা বলবেন তো। আপনার ধারণা যেটা আছে সেটা আপনি বলবেন তো। পশু চিকিৎসা বলতে কি বোঝায়? এই পশুটা কারে বলে? পশুটা কি? আমি কি বোঝাতে পারলাম না? এই পশুটা কারে বলে? পশুটা কি? এই পশুটা হলো, পশুটার অর্থ হলো এরকম, মানে আমি যদি খোলামেলা বাংলায় নিয়ে আসি, যে কথা বলতে পারে না, বাকি কার্যক্রম সব তার প্রাণী দেহের ভিতরে আছে, শুধু কথা বাদে একটা গরুর সব বলতে পারে, সব করতে পারে, শুধু কথা বাদে, আছে না? আমি মানুষের সাথে যদি ওর তুলনা করি, তার সামনের 2টো পা আপনি হাত ধরেন, পিছনের 2টো পা আপনি পিছনের পা ধরেন, আমার সাথেই ধরেন। তার 2টো চোখ, আমারও 2টো চোখ, তার 2টো কান, আমারও 2টো কান, তার একটা জিহ্বা, আমারও একটা জিহ্বা, নাকি? তার একটা মাথা, আমারও তো একটা মাথা, নাকি? মিল আছে না? আছে, শুধু একটা জায়গায় নেই, সে হলো কথা বলতে পারে না, আর আমি কথা বলতে পারি। কথা কি ক্লিয়ার? এখন যে ব্যক্তিরে আমি একটা চড় মারলাম, তার অপরাধ, আমি একটা চড় তারে মারলাম, সে অপরাধ করেছে, আমি একটা চড় তারে মারলাম। এখন ওই লোকটা কথা বলতে পারে না। আমি যখনই জানবো যে এই লোকটা কথা বলতে পারে না, আমি তার একটা চড় মেরে বইছি, তখন আসলে সেই অপরাধী, কিন্তু তারপরও আমার মনে কি ভালো বলবে? কেন বলবে? হ্যাঁ, এই খারাপ বলাটাই হলো মানবতা, মানবিক দৃষ্টি, তাই না? মনুষ্যত্ব, বিবেক। এখন এই গরুই তো কথা বলতে পারে না। গরু কি কথা বলতে পারে? না। এখন আমরাও তো প্রজনন কাজ করি না? ওদেরও প্রজনন আছে, আমাদেরও বাচ্চা হয়, ওদেরও বাচ্চা হয়। কি আমরাও মার দুধ খাই, গরুর বাছুরও মার দুধ খাই, নাকি? ওদের পাতলা পায়খানা হয়, আমাদেরও তো পাতলা পায়খানা হয়। ওদের কৃমি হয়, আমাদেরও তো কৃমি হয়। শুধু পার্থক্য একটা, যে ও কথা বলতে পারে না। আপনি একটা অখাদ্য ওর খাবারের নাদায় দিয়ে দেখবেন, যদিও ওইটা জিহ্বার সাথে ওর গালের ভিতরে যায়, ও ওইখানে একটু নাড়াচাড়া করে ওইটা দেখবেন গালচি দিয়ে টপ করে ফেলে দেয়।
দেয় কিনা? হ্যাঁ, তাহলে তার জিহ্বায় স্বাদ বোঝে না। আমরা যেরকম বলি তরকারিতে লবণ একটু বেশি হয়ে গেছে, একটু কম হয়ে গেছে। কিন্তু ও কিন্তু বুঝতে পেরেছে যে আমার এই খাবারটা ভালো আর এটা খারাপ। না। এখন যদি আমরা একজন কথা বলতে পারে না এমন একজন ব্যক্তিকে কষ্ট দিয়ে যদি নিজেই কষ্ট পাই, তাহলে বুঝতে হবে ওই লোকটার ভিতরে কিছু না কিছু বিবেক আছে। আছে। আচ্ছা, বিবেকবান ব্যক্তি, একটা গরু তো কথা বলতে পারে না, কিন্তু বিবেকবান ব্যক্তির কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ থেকে যাচ্ছে, সেটা হলো ওই গরুকে যে ওষুধটা প্রয়োজন না, কথা কি বুঝে গেছে? যে ওষুধটা প্রয়োজন না সেই ওষুধগুলো ব্যবহার করবেন না। ক্লিয়ার কথা? আমি সাইকেল চালাবো, সাইকেলের বেল নেই, হবে? না, হয়তো অসম্পূর্ণ। সাইকেল চালাবো, বেল আছে, ব্রেক নেই, অসম্পূর্ণ। তাই না? এরকম হয় না? হয়। এখন মূলত কথা হচ্ছে এই যে ওই প্রাণীর শরীরে একটা ইঞ্জেকশন দিলে যথেষ্ট। আমি আনুষঙ্গিক আরও 5টা দেব, আরও 5টা দিয়ে আমি নেব কত? 500 টাকা। কিন্তু একটা ইঞ্জেকশন দিলে তো খাওয়ারই আমার 500 টাকা দেবে না। কথা বুঝে গেছে? এখন এই কাজটা করতে যেই আমি দেখা গেল এখন বড় নোট নেব এই আশা করি আসি। কথা ক্লিয়ার বুঝবেন? কারণ আমি তো ভুক্তভোগী এই জগতে, নাকি? টাকার লোভ সবারই আছে, আমারও আছে। হ্যাঁ, কিন্তু এই কাজটা যেন না হয়, এই কাজটা যেন না হয় যে আমার একটা ইঞ্জেকশন দিলে যথেষ্ট, আমি ওইখানে যেন 3টা 5টা 7টা একই ইঞ্জেকশন। আমরা কি করি? এরকম ডাক্তার আছে, আমিও আছি, তাই না? মানে হ্যাঁ, একই ইঞ্জেকশন 2বার তুলে দিয়ে ইঞ্জেকশন বানায় 2টা 3টা। এখন এই ধরনের কার্যকলাপের জন্য আমরা কোনোদিনই লিপ্ত না হই, এর থেকে আমরা পরিত্রাণ চাই। হ্যাঁ, সজাগ থাকবো। এই যে আপনি একটা ইঞ্জেকশন 2বার ভেঙে দিলেন, 10 সিসি দেবেন আপনি, আপনি ওইটারে 5 সিসি করে 2বার দিলেন। আচ্ছা, ওই যে ব্যক্তি কথা বলতে পারে না তার গায়ে আপনি কয়বার সুচ ফুটাইলেন? 2বার। একটা ইঞ্জেকশন ভেঙে যদি 2বার ফোটান, তাহলে 2 রকম আইটেম যদি আপনি দেন, তাহলে 2 2 4বার ফুটাইলেন। আচ্ছা, এইটা কি আপনি মনে করেন যে কর্য করলে শোধ করতে হয়? ঋণ করলে শোধ করতে হবে। এটা কি বিশ্বাস করেন? আচ্ছা, বিশ্বাস যদি আপনি করেন, তাহলে আজকে আপনি যার গায়ে অহেতুক 5টা সুচ আপনি ফুটাইলেন, আপনার গায়েও কিন্তু 5টা সুচ অপেক্ষা করতেছে। ইনশাআল্লাহ। এইটার ব্যাপারে একটু সজাগ থাকবেন। এই পয়সাতে আপনার কিন্তু কোনো গাড়ি বাড়ি হবে না, এতে আপনার কিন্তু বিপদ বাড়বে। আচ্ছা, আমি রাস্তা দিয়ে যখনই যাই, যখনই কেউ আমাকে ডাকে, মোস্তফা এদিকে আসো, এই কথা কিন্তু কেউ বলে না। আমি কি বোঝাতে পারলাম? এই যে চাওয়া, এই যে পাওয়া, এই যে সম্মান, এ আপনি কোথায় পাবেন? হ্যাঁ, এটা আপনি কোথায় পাবেন? যারা আপনাকে এত বড় সম্মানের আসনে বসালো, আপনি তাদের বাড়িতে যে তাদের গরুর সাথে অপব্যবহার করলেন, আর ওই খামারের সাথেও করলেন। আপনি যদি বলতেন, ভাই আমি তো, আমার একটা পেট আছে, আমার এই গাড়িতে আসছি, এটা তেল খরচ আছে, আপনার এখানে আসা যাওয়া একটা খরচ আছে, আমার একটা দিন শেষ, একবেলা মায়ের, এই সমস্ত সব মিলাই আপনি যদি আমারে 200 টাকা না দেন আর গাড়ি ভাড়া 100 টাকা না দেন, তো 300 টাকা আমার না দিলে হবে না। আর ওষুধের দাম 200 টাকা, গড়ে আপনি 500 টাকা দেন। ওই খামারি আপনাকে ওই 500 টাকায় দিতে বাধ্য। বলে দেখবেন, দেবে। যদি না বলেন, তাহলে ওই ব্যক্তি কি মনে করবে যে এই লোকটা আমার সাথে, আপনার ব্যবসাটা ওইখান থেকে সামনের দিকে না যেয়ে পিছাবে। এদিকটা সজাগ থাকবেন, ঠিক আছে?
আমি ছোট্ট আরেকটা উদাহরণ দেবো, তারপরে প্রশ্নে যাব। আমি প্রথম যখন কাজ শুরু করি, আমার বাপের এক বন্ধু, আমার আব্বা মারা গেছে এখান থেকে আরও 2004-এ, 2004 সালে আমার আব্বা মারা যায়। তা তারপরে আমি 9 সালে যখন কাজ শুরু করি, 10 সালের শেষের দিকে আমার বাপের এক বন্ধুর বাড়ি আমি কাজে গেলাম। গরু চিকিৎসা শেষে 3টা ইঞ্জেকশন দিলাম, আমি ওনার কাছ থেকে 400 টাকা নিলাম। বুঝা গেছে? মানে 100 টাকা আমি রাখছি আর 300 টাকা খরচ। এখন আমি বাজারে যে দোকানে চা খাই প্রতিদিন, ওই দোকানে যেই বলছে যে আবুল ভাই খুব ভালো লোক ছিল, কিন্তু ছেলেটা যে কি হলো তা আমি বুঝলাম না। ছেলেটা যে কি হয়েছে আমি বুঝলাম না কেন। তা আমি গরুর জন্য ডেকে নিয়ে গেলাম, 3টা ইঞ্জেকশন দিয়ে আমার কাছ থেকে 400 টাকা নিল। কি হলো? 3টা ইঞ্জেকশন দিল, 400 টাকা নিল। এখন এই খামারি আমার পরে কি খুশি না অখুশি? অখুশি। কিন্তু আমি কি বেশি নিছি? বাপের বন্ধু কথাটা আবার কি বললো, ছেলেটা সুবিধাজনক না। তো আসলে আমি কোনো অপরাধ করিনি। এখন ওর পর থেকে, হ্যাঁ, আমার জায়গায় আমি ঠিক ছিলাম। ওর পরের থেকে আমি কি করলাম, আমার বাপের কোনো বন্ধু বর মানুষ বা ছোট ভাই মানুষ বা আত্মীয় মানুষ, তার বাড়িতে তো আমি কাজে যাই নাকি? না, হয়তো বন্ধ যাই কাজে আমি যাই, কিন্তু কাজে যেই আমি কি বলি, কাকু, ভাই, মামা, যে যাই হোক, আমার কাছে এই ইঞ্জেকশনটা নেই, আমি লিখে দিচ্ছি, আপনি নিয়ে আসেন, আমি বসতেছি, আপনি ওষুধ আনলে আমি ফোটাই দিই, তারপরে বাড়ি যাবেন। আপনি দ্রুত ওষুধটা নিয়ে আসেন। এখন ওষুধটা নিয়ে আসলো, অনেকে বলে লিখে দাও, অনেকে বলে বাবা আমরাও বুঝি, তোমার ব্যাগে আছে তুমি দাও, ক টাকা তাই কও, আছে না? আছে। এখন তখন আমি বললাম যে ভাই আমার কাছে যে ইঞ্জেকশনটা আছে এর দাম 200 টাকা। তা ঠিক আছে, 200 টাকা আমি দিছি, আমারে দাও। তাহলে তারা দিলাম, নসেদ না। তার আগে আমার প্রেসক্রিপশন লেখা হয়ে গেছে, আপনি নিয়ে আসেন। কথা ক্লিয়ার? এখন ওই লোকটা কি শুধু ওই ইঞ্জেকশনের 200 টাকা আমারে দেবে? হ্যাঁ, না। ও কিন্তু আমার 100 টাকা বা 200 টাকা বা 300 টাকা অলরেডি তারা কিছু না কিছু দিতে হবে, সে কিন্তু বাধ্য। আর কখনো কোনো দিনও আজ পর্যন্ত কেউ বলিনি যে আবুল ভাই খুব ভালো লোক ছিল, তার ছেলেটা খুব খারাপ। এই কথা আর কারোর বলার সুযোগ আমি দিইনি। আমি আমার বাপের সেই ছেলে। কথা ক্লিয়ার? আমি কিন্তু কোটিপতি হওয়ার স্বপ্ন কোনোদিনই দেখিনি, আজও দেখিনি, ভবিষ্যতেও দেখিনি। ঠিক আছে? সম্মান নিয়ে বেঁচে আছি, এটাই যথেষ্ট। কেউ তো বাজে কথা বলে না, সকালে খাইনি এরকম তো না। হ্যাঁ, এমন একদিন ছিল সকালে খাইনি, কিন্তু মুখে তো বলার কথা, বলার যাচ্ছে না, পেটে ক্ষুধা, কিন্তু বলার কিছু নেই নাকি? এরকম দিন আসে না মানুষের? আসে। কিন্তু উপরওয়ালা তো, আমি এই জগতে আসার পরে উপরওয়ালা আমার খুব ভালো রাখছে, খুব ভালো রাখছে, সম্মানের সাথে রাখছে। কেন আমি এই অনিয়ম করব? কেন? আমার বাপ মরে গেছে 20 বছর আগে, সে কবরে যেও গালাগালি পায়। এরকম ছেলে আছে না? আছে। এইটা আমরা যেন না করি। হ্যাঁ, যাক, আনুষঙ্গিক কয়েকটা কথা বললাম। এই কথাগুলো কিন্তু আপনার, এটা কিন্তু আপনার সাথে রাখতে হবে, সবসময় সাথে রাখতে হবে। একটা গরুর স্বাভাবিক তাপমাত্রা কত এটা কি আমরা জানি? কত? 100 থেকে 103 না,
এই তো এই যে কয়েকটা টিপস আমি আপনাদের দিচ্ছি, এইটাই এক সপ্তাহে আপনারা প্রচার করবেন বাড়িতে, আশেপাশে যারা আছে, ঠিক আছে? তারা জানবে যে না আমার ছেলেটা ডাক্তারি শিখতে গেছিল, সে অনেক কিছু শিখছে, যেগুলো শিখছে সেগুলো আজকে আমাদের বলছে, এগুলো আমরা তো আগে জানতাম না। তা না হলে কি হল? এত কষ্ট করে এসে কিছুই শিখলেন না, বাড়ি চলে যাবেন। গরু 101 101 থেকে 102 ফারেনহাইট, এরপরে একটা আয় কেন তাই। এখন 101 থেকে 102। আচ্ছা, আপনাদের এলাকায় মহিষ আছে নাকি? না, আমার এলাকায় নেই। হ্যাঁ, আমার এলাকায় নেই। নেই? আমার এলাকায় আছে টুকটাক, আছে 100 থেকে 102। না, ওটা ভুল আছে, কয়েকটা ভুল আছে এখানে, ঠিক আছে? আপনি এইখানেই সোজা করে নেন, এটা তো আপনাদের দিয়েছে না? গরু 100 থেকে 102 অথবা 103। না, 103 মানে বিপদ। ওই আপনি বলেছেন 100 থেকে 102, এটাই সেই। 101 থেকে 102। 101 থাকবে যখন রৌদ্র থাকবে না, কথা ক্লিয়ার? যখন রৌদ্র থাকবে না তখন 101 টাকা লাগবে। যখন দুপুরবেলা রৌদ্র থাকবে 11টার পরের থেকে বিকাল 5টা পর্যন্ত, 11টার পরের থেকে বিকাল 5টা পর্যন্ত যদি 2 থাকে সমস্যা না, স্বাভাবিক। যখন রৌদ্র থাকবে ওইটা লেখা লাগবে না, তো এটা বুঝতে হবে 101 কেন বললো, এটাই সঠিক। কিন্তু এইটুক হইতে পারে, সেটা হলো দিনের আলো, সূর্যের আলো। দেখা গেল যে দুপুরবেলায়, খাঁটি দুপুরবেলায়, তখন 102 হতে পারে, সমস্যা। হ্যাঁ, আমাদের একটু গরম লাগে না, তখন কি 97 থাকে? মানুষের তাপমাত্রা কত? 95, না, 95 মানে সে আত্মরা। 96, 97। মানুষের হলো এখন এর বাইরে যদি হয় তাহলে এটাই তো সঠিক। এইটা কেন আসলো? আমি একটু পরিশ্রম করলাম, একটু গরম লাগলো, গা ঘেমে গেল, গেল না? এরকম হতে পারে না? পারে। তখন কিন্তু তার তাপমাত্রাটা এটা হতে পারে। এই এখন আমার কথা ছিল 101, তাহলে 102 হলো কেন? মহিষ আছে না, মহিষ? মাইপি দেখবেন, কথা ক্লিয়ার তো? মাইপি দেখবেন, আপনাদের কাছে মিটার থাকবে না, তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার থাকবে না, মিটার দিয়ে মাইপি দেখবেন। মাইপি দেখে আমার ফোন দেবেন যে ভাই এটা আপনার বলা ভুল হয়ে গেছে। পারবেন না? এ উপকার করতে পারবেন না? এখানে বলছে যে নাড়ির গতি 44 থেকে 60 বার। আমি এটা সেট করে দিবা নেই, হ্যাঁ, কিন্তু আমি কয়েকটা জিনিস স্বাভাবিক দিচ্ছি যাতে আপনারা এই একটা সপ্তাহ মনে করেন সাধারণ মানুষের কাছে আপনারা পরিচিতি লাভ করতে পারেন, বুঝে গেছে? আচ্ছা, আমি কয়েকটা জিনিস আপনাদের দিচ্ছি, এটা তো আপনার প্রত্যেকটা সিরিয়াল বাই সিরিয়াল আসবে, কিন্তু আমি কয়েকটা জিনিস আপনাদের দিচ্ছি যেটাতে আপনারা মানে বাড়িতে 5 জন লোকের সাথে পরিচয় দিতে পারবে যে আমি কাজ শিখতেছি। কাজ শিখতে গেলে যে প্রশ্নটা করবে, আমি কাজ শিখতেছি কি পশু ডাক্তারি, তাই পশু ডাক্তারি শিখতে গেলে একজন সাধারণ খামারি আমার কাছে যে প্রশ্নটা করবে সেই প্রশ্নের জবাবটাই আমি আপনাদের শেখাচ্ছি।
কথা কি বুঝা গেছে? মানে আমি সাইকেল ঠেলা শেখাচ্ছি আপনারে এক কথায়। এখন হাঁস মুরগি আছে না, জি হ্যাঁ 5-6। পাখি আছে না, পাখি, কবুতর, শালিক পাখি, টিয়া, ময়না, 6-7। হ্যাঁ, এটা এটা আপনি মুখস্থ রাখেন একটু। হাঁস মুরগি কত? 5-6, 105 থেকে 106। পাখি জাতীয় যা আছে 6-7। 106 থেকে 7। হুম, ছাগল ভেড়া, ছাগল ভেড়া একই। 102। 102 থেকে না, 3, ওই সর্বোচ্চ 102। তাহলে 100 থেকে 102, হুম, 100 থেকে 102, 101 থেকে 102। হুম, আবার মতান্তরে অনেকে অনেক রকম লেখে, বুঝছেন, কিন্তু আসলে না, যেটা স্বাভাবিক যেটা আমার কথা বোঝেন, আমি মিটার দিয়ে যেটা মাপলাম, মিটার দিয়ে যেটা মাপলাম এটা বলবো না বইতে না আন্দাজে বলবো? মিটার দিয়ে যেটা মিটার আমার মিটারে যদি ওটা 101 থেকে 102, আমি কোনটা বলবো? 101 থেকে 102। ক্লিয়ার? জি আচ্ছা, আমার কাছে তো বাস্তবতা আছে, জি বাস্তবতার সাথে তো আমি লড়াই করে এখানে আসছি না, তাহলে বাস্তবতার কথাটা আমি বলবো না? জি না একজন অনুমান করে বললো যে না এটা থেকে এটা হতে পারে, না আমরা সেটা বলবো। বাস্তবতা থেকে যেটা বাস্তবতায় যেটা আসে সেটা আমি বলতেছি, এটা হলো কথা। এখানে অনেকগুলো মতান্তর দেওয়া আছে না, কিন্তু ওই মতান্তর পর্যন্ত যখন যাবে তখন আপনি দেখবেন যে আপনার গরু শুয়ে গেছে। 104, 5 এরকম যখন হবে তখন আপনি দেখবেন যে গরু শুরু হয়ে গেছে। ব্যবধানটা হলো এই মানুষ থেকে 4 পয়েন্ট হলো গরু বেশি, তাপে বেশি, 97-98, তাই না? তাহলে এখান থেকে 101 হইতে কত? 4। কথা বোঝার চেষ্টা করেন, 101 হইতে 4। হ্যাঁ, এবার আপনি হাঁস মুরগিতে আসেন, এই 101 থেকে হাঁস মুরগি পর্যন্ত ব্যবধান কত? 5-6, তাহলে কত? 4 4 4। ভুল হচ্ছে। 105, তাহলে এর ব্যবধান কত? 4। এর ব্যবধান 4, এর ব্যবধান 4। কথা বোঝার চেষ্টা করতে হবে, 4 পয়েন্ট করে ব্যবধান। এই ব্যবধানের কারণে হাঁস মুরগি যদি গরুর নান্দায় পড়ে, গরুর পাতলা পায়খানা হয়। ক্লিয়ার? গরুর নান্দায় খাবার দেওয়া হয়েছে, এখন মুরগিতে দিয়ে একটু হাঁসুড়ি দিয়ে আসলো আর একটু গা ঝাড়া দিয়ে আসলো। কথা ক্লিয়ার? ওই গরুর কিন্তু পাতলা পায়খানা অনিবার্য। পারে মানে কি হবে? ক্লিয়ার? এখন হাঁস মুরগির সাথে কিন্তু গরু টক্কর দিয়ে পারে না। আচ্ছা, গরুর সাথে কি মানুষ পারে? গরু যা খায় আমরাও কি তা খাইতে পারবো? না। কিন্তু আমরা যা খাই এটা হাঁস মুরগিও খাইতে পারবে, গরুও খাইতে পারবে। কথা ক্লিয়ার? কারণ কি, আমাদের থেকে ওদের ক্যাপাসিটিটা আরো বেশি, পাওয়ার বেশি, এই জন্য ওরা পারে, কিন্তু ওদেরটা কিন্তু আমরা পারি। ক্লিয়ার? আচ্ছা, এর থেকেও কঠিন হলো পাখি। পাখি সবচেয়ে ছোট একটা প্রাণী না? হ্যাঁ, সৃষ্টিকর্তা তার কতটা ক্যাপাসিটি দিছে। একটা গরু থেকে, একটা মহিষ থেকে, একটা ঘোড়া থেকে, একটা উট থেকে, একটা ভেড়া থেকে, একটা ছাগল থেকে, একটা মানুষ থেকে, সবার থেকে তার ক্যাপাসিটিটা বেশি। পাকস্থলীর ক্যাপাসিটিটা বেশি।
কারণ কি, ওরা যাই খাক সেটা হজম হয়, পাথর খাইলেও সেটা হজম হয়, শামুক খাইলেও সেটা হজম হয়। আপনি আমি পাথর খাইতে পারবো? এখন আমরা এই যে সাধারণ যে টিপসগুলো আমরা জানলাম, এইগুলো কিন্তু আপনার খামারিকে বুঝাতে হবে। আচ্ছা, এরপরে মানুষ বলবে, ভাই কাঁচা ঘাস তো গেল, দানাদার খাবার কি দেয়া যায়, এরকম একটা প্রশ্ন আসতে পারে না? পারে। আচ্ছা, দানাদার খাবারের ভিতরে আপনি বলবেন 5 কেজি অটোগুলো একজন লোক খাওয়ায়, 5 কেজি 540, 200 টাকা দাম। খেয়াল করতে হবে, এই 200 টাকা, হ্যাঁ আচ্ছা, আরো একটু হুগার করল। এটা শিখে নেন, লেখার দরকার নেই। ওটা আলাদা ব্যাপার। এটার সাথে আমরা একটু যাচাই করি খাবারের মান, ওজন না কিন্তু। কথা ক্লিয়ার? আচ্ছা, আমি দেখা গেল যে 1 কেজি খাবার খাইলাম, ওই 1 কেজি খাবারের ভিতরে দেখা গেল যে আমার 50 ক্যালোরি আছে, আর আমি 100 গ্রাম খাবার খাইলাম, দেখা গেল যে ওইটার ভিতরে 2000 আছে। তাহলে আমি কোনটা খাবো? 100 গ্রাম কে 2000 আছে ওইটা খাবো। ওইটা খাবো। এইটা যদি আমার বেলায় আমি বুঝি, এইটা যদি আমি আমার বেলায় বুঝি, গরুর বেলায় কেন বুঝবো না? খামারিকে এভাবে বুঝাইতে হবে, কিন্তু আপনাকে উদাহরণ দিতে হবে, ওই খামারিরকে ধরতে হবে যে ভাই আপনি তো ঠিকই সন্ধ্যাবেলায় 100 গ্রাম ছোলা ভুনা না খাইলে আপনার মাথায় কাজ করে না, কেন খান? কথা ক্লিয়ার? এর অনেকগুলো প্রশ্ন উঠে আসবে, কিন্তু আপনি সন্ধ্যাবেলায় 100 গ্রাম ছোলা, একটা সিদ্ধ ডিম বাজারতে না খেয়ে বাড়ি ঢোকেন না, বিষয়টা কি? আপনি কি মনে করেন আপনার ওই চুরি আমরা বুঝি না? আপনি যেটা বয়ে নিয়ে বেড়ান, ওইটা আপনি বয়ে নিয়ে বেড়ান, কিন্তু ওইটার সম্পর্কে ওর ব্যবহার কি, কাজ কি আপনি জানেন না। এটা আমি জানি, আমি একজন ডাক্তার, আমি এটা জানি। কথা ক্লিয়ার? এইটা যদি আপনি বলেন তাহলে ও দুর্বল নাকি? দুর্বল? তো যখনই সে দুর্বল হবে তখনই না আপনার কথাগুলো সে শুনবে, তাই না? তাহলে আপনি যদি তার বলেন যে ভাই 5 কেজি খাবার দিয়ে আপনি নষ্ট করতেছেন কি, এই অটো ভুট্টা কয় কেজি? 1 কেজি। এই 1 কেজি ভুট্টার সমতুল্য অটো কয় কেজি লাগবে জানেন? 6 কেজি। এখন এই 6 কেজিরে যদি আমি 6 কেজি খাবারের দাম কত? 240 টাকা। আর এই 1 কেজির দাম কত? আপনি কোনটা খাওয়াতে বলবেন? আপনি যদি বলেন যে 5 কেজি বা 6 কেজি অটো খাওয়ান একদিনে, ওই খামারি আপনার মারবে নাকি? হ্যাঁ, আপনার কথা শুনবে না? শুনবে না। আপনি যাই বলবেন সে উল্টো করবে। আচ্ছা, যদি আমি বলি 240 টাকাতে 40 টাকা খরচ করেন, 200 টাকা আপনার মাপ, শুনবে? হ্যাঁ, শুনবে। আচ্ছা, তাহলে এটা করতে পারবেন না? আচ্ছা, এইবার আপনি আসেন, এক মিনিট কথা বলে নিন। হ্যালো,
হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম মামা। হ্যাঁ হ্যাঁ মামা বলো। হ্যাঁ, একটার পরে আসবো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মামা। আচ্ছা আচ্ছা লো। এখন খুদ আছে 5 কেজি, 5 কেজির সমতুল্য 1 কেজি। 45 200 টাকা দাম, 45 200 টাকা দাম। আচ্ছা, তাহলে 200 টাকা দাম 1 কেজি ভুট্টার সমতুল্য। তাহলে এইখান থেকে 200 টাকা আর এখান থেকে 40 টাকা, কোনটা খাওয়াবে? ভুট্টা। আচ্ছা, এবার এখান থেকে আমরা এটাতে আসি। এটা লাগবে 5 কেজি, মতান্তরে 4 কেজি। বুঝে গেছে? আচ্ছা, এইটারও কারণ কি? এর ভিতরে এত শক্তি কিভাবে আসলো আর এর ভিতরে শক্তি নেই, এর কারণ কি বুঝাই দিই একটু। এইটা হলো এই ছোট মাপে বোঝায় ধান। ধান থেকে আমরা প্রধানত কি পাই? চাউল। এরপরে আমরা কি পাই? লোকাল কুড়া। এই লোকাল কুড়ার সাথে কি থাকে? খুদ, কুন আর হলো তুষ। এটা তো না, আর কিছু থাকে? আমি কিন্তু ছোট কথাগুলো তুলে ধরতেছি। আচ্ছা, এরপরে যদি আমরা এইটারে না নেই, এই অংশটারে যদি আমরা না নেই, তাহলে কি পাবো? ঠিক আছে? হ্যাঁ, এখন এটার সাথে আমরা আরেকটু খেয়াল করি, ভালো করে খেয়াল করতে হবে কিন্তু। এই চাউলের ভিতরে কত শক্তি আছে এটা কি আমরা জানি? হ্যাঁ, খেয়াল করেন। ধান গাছ, ধান আর গাছ, ধান আর গাছ, ধান আর গাছ কি এক? আলাদা। ধান তো ধানই, আর ওর তো একটা গাছ আছে না নেই, যেটারে আমরা বিচলি বলি, পল বলি, এটা তো। আচ্ছা, এই ধান আর গাছ মিলাই আপনি শক্তি ধরেন, শক্তি ধরেন 10 টাকার মতো। কয় টাকা? 10 টাকার মতো। কথা ক্লিয়ার? ধান গাছ সব মিলাই, গাছ সহ ফল, এটারে আমরা শক্তি ধরি 10 টাকা বা 10। এখন এই 10-এর যখন আমরা চাউল বের করে নিচ্ছি, তখন এটা থাকতেছে 7 টাকা। এটারে যদি আমরা 10 টাকা ধরি, ঠিক আছে, 7 টাকা থাকতেছে কোথায়? চাউলে। বাকি থাকে কত? এই 3 টাকা আছে লোকাল কুড়ো, খুদ, কুন, তুষ, অটো, এর ভিতরে। যদি সলিড অটো হয় 1 টাকা 70 পয়সা, 1 টাকা 70 পয়সা যদি সলিড অটো হয়, তাহলে 1 টাকা 70 পয়সা মতান্তরে 75। ক্লিয়ার?
যদি এই যে লোকাল পুরো আমরা মাছ চাষিরা অনেক সময় ঝেড়ি বিক্রি করে না, ঝেড়ি যদি বিক্রি করে এর ভিতরে আছে মাত্র 15 পয়সা। লোকাল পুরোর ভিতরে কত আছে? মাত্র 15 পয়সা। কথা ক্লিয়ার? এবার এইটাতে যদি আমরা আসি তাহলে 1 টাকা 25 পয়সা। ক্লিয়ার? 3 টাকার বুঝ পাইছেন? হ্যাঁ, এখন এই ধান গাছের জায়গায় এইখানে আমি নিয়ে আসবো ভুট্টা। কি আনবো? ভুট্টা। আচ্ছা, এই ভুট্টা থেকে কি চাউল বের হয়? না। না কথা ক্লিয়ার? চাউল বের হয় না। লোকাল গুলো বের হয় না না। খেয়াল করেন, এই যে খুদ কুন তুষ এটা কি বের হয়? না না। এর থেকে কি অটো বের হয়? না ভুসি বের হয়? হ্যাঁ না ওটা বিষয় না। তাহলে এর ভিতরে শক্তি আছে কত? 10। এর ভিতরে একটুখানি পার্থক্য আছে, একটু অল্প। এই যে 10 আছে, 10 পুরো নেই। এইখান থেকে যখন আমি ভুট্টাটা আলাদা করলাম গাছ থেকে, ধানও কিন্তু তাই, ধান গাছ গম এটারে যখন আমরা গাছ থেকে আলাদা করব তখন এই যে গাছ, এই গাছে এ আছে 10 টাকার মাত্র 65 পয়সা। কত? 65 পয়সা। আর 9 টাকা 35 পয়সা আছে ভুট্টায়। এই ভুট্টার জায়গায় যদি ধানও হয় তাহলে এই 9 টাকা 35 পয়সা। যদি গমও হয় তাহলে 9 টাকা 35 পয়সা। ওই গাছে কিন্তু 65 পয়সা থেকে যাবে, যেটারে আমরা বিচুলি বলি, পল বলি। ওই গাছে থেকে যাবে কত? 65 পয়সা। 65 পয়সা। আচ্ছা, আর ফলে চলে আসবে কত? 9 টাকা 35 পয়সা। আচ্ছা, এবার গমের থেকে গমের ভুসি বের হয় না? হ্যাঁ। আচ্ছা, ধানে আমরা কত শক্তি পাইছিলাম? না, ধানের থেকে আমরা চাউল বের করে নিলাম। চাউলে আমরা কত পেলাম? 7। খেয়াল করতে হবে, 7 টাকা। আর 3 টাকা হলো অন্য। আচ্ছা, এবার এই গমের ভুসি বেরোয় না? গমের থেকে ভুসি বেরোয়। এটারে আমরা কি বলি? আটা বা ময়দা বা যাই বলি নাকি? এই হলো পার্থক্য। আচ্ছা, এখন যদি আমি খামারিকে বুঝাইতে পারি, ভাই আপনার একটা গাছ সহ একটা ফল, সেটা ধান হোক গম হোক আর ভুট্টা হোক, এতে শক্তি আছে কত? গাছ সহ 10 টাকা। 10 টাকার 65 পয়সা আছে গাছে, আর 9 টাকা 35 পয়সা আছে ধানে গমে বা ভুট্টায়। এখন আপনার এই ধানের থেকে আমরা চাউল বের করে নিই, তাতে আছে 7 টাকা। এই 7 টাকা বের করে নেওয়ার পরে এই 65 পয়সা তো চলে গেল, তাহলে আর বেশি থাকে 2.5 টাকা, তাই তো? 2.5 টাকা। তো এই 2.5 টাকা, 10 টাকার 2.5 টাকার শক্তি খেয়ে একটা গরু বেশি আছে, আমরা তার গলায় দড়ি দিছি, সে বছরে বাছুর দিচ্ছে, আবার দুধ দিচ্ছে, গোবর দিচ্ছে, এরপরেও যদি একটু দড়ি টানে তাহলে মাস। কিন্তু আপনি আমি তো প্রতিদিন চাউল খাচ্ছি না, তাহলে 7 টাকা আমরা খাচ্ছি না, 10 টাকা 7 টাকা আমরা খাচ্ছি না নাকি? 10 টাকার 7 টাকা আমরা খাচ্ছি। এরপরেও প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে খুলনা থেকে পাইকগাছায়
অন্তত 50 জন ডাক্তার আসে, সিরিয়াল আমরা দিতেই আছি। সিরিয়াল দেওয়া কি বন্ধ আছে? না। 1000 টাকা ভিজিট, সিরিয়াল কিন্তু আমরা দিতেই আছি। অথচ আমরা 10 টাকার 7 টাকা খাইছি। 10 টাকার 7 টাকা আমরা খাইছি। 10 টাকার 7 টাকা আমি খাইছি। এরপরও আমার প্রত্যেক সপ্তাহে ডাক্তারের সিরিয়াল দিতে লাগতেছে, হচ্ছে বা দিচ্ছি। আমার দিই, আমার বউর দিই, বাচ্চার দিই, যার দিচ্ছি তো নাকি। অথচ একটা গরু সে খাচ্ছে কত? 3 টাকা বিচুলি সহ নাকি। বিচুলিতে আছে 65 পয়সা, ওই লোকাল কুড়োতে আছে 15 পয়সা। তাহলে 65 আর 15 80। আর 1 কেজি অটো কুড়ো যদি দেয় কোনো কায়দায় না, তাহলে 80 পয়সার খাবারও খায়, 10 টাকার 80 পয়সার খাবারও খায়। এর পরেও যে সে বেঁচে আছে এটা তো নেহাত তার ইচ্ছা নাকি। হ্যাঁ, তাহলে এইটারে যদি আমি খামারিকে বুঝাইতে পারি, ভাই আপনি 10 টাকার 7 টাকা খান, 1 কেজি অটো কুড়ো তাও আপনি দেন না। এরপরেও আপনার ওই গরুটা যে 3 বছর পরে বাছুর দেবে না, কি বছরের মধ্যে দেবে? আপনি আমার কথা শুনে এই ভুট্টার থেকে তো আর কিছুই বেরোয় না। 1 কেজি করে ভুট্টা আপনি একটা দেশি গরুকে দেন। গ্রামে যে ছোট দেশি গরুগুলো আছে 50 কেজি গোশ হয়, 40 কেজি গোশ হয়, এরকম গরু না সব। এখন এই গরুগুলোকে যদি আপনি 1 কেজি ভুট্টার গরু দেন, তাহলে কয় টাকা খরচ হলো আপনার? 40 টাকা। এই 40টি টাকা আপনি আমার কথা শুনে ব্যয় করেন। তো 40 টাকা যদি সে লোক খাওয়ায়, তাহলে 5 কেজি অটো কুড়োর সমান, 5 কেজি খুদের সমান, ভুসির সমান, তাই না? হিসাবে তাই হয় না? কারণ কি, আমার এই ভুট্টা থেকে কোনো কিছুই বের হয় না। আমার ধান থেকে চাউল বের হয়, লোকাল বের হয়, অটো বের হয়, তাই না? গম থেকে ভুসি বের হয়, আটা ময়দা বের হয়। তাহলে আমার এর থেকে তো বেরোই যাচ্ছে। এইটার ব্যাপারে হলো অনেকের পাকস্থলী সবল না, আবার অনেকে এরকম হয় যে জীবনে কোনোদিন খায়নি, প্রথম দিন খাইলেই পেট ব্যথা করে, তাই না? এই ক্ষেত্রে আমরা কি করি, আমরা যখন খাবার দেই তখন আমরা শুরু করি কীভাবে জানো? এটা আমরা 1 কেজি খাবার এনে প্রথম দিনই 100 গ্রাম, পরের দিন 150, পরের দিন 200, এইভাবে বাড়াতে বাড়াতে আমরা 1 কেজিতে দাঁড়াবো। কোনো সমস্যা নেই। এইটা যদি আমি খামারিকে বুঝাইতে পারি, তাহলেই না ওই ব্যক্তি বুঝবে যে এই লোকটা খামারিকে কনভার্ট করতে পারে, বুঝাইতে পারে, লোকটা কাজ শিখছে, এটা তারা মনে করবে। আমি যদি তারা একটু বুঝাইতে না পারি, একটু খাবার সম্পর্কে বললাম, একটু কৃমির ওষুধ সম্পর্কে বললাম, ঠিক আছে, এবার তার গরু কেন ডাকে আসতেছে না আরও একটু বুঝাইলাম, সে কি খাবার দেবে, কাঁচা ঘাসের কথা বললাম, কাঁচা ঘাস দিতে পারলো না, ঠিক আছে তাহলে আপনি এই মেডিসিনটা ব্যবহার করেন। আচ্ছা, হ্যাঁ, এখন এরপরে যখন সে বুঝতে চাই না, তখনই তাকে আমি এই দানাদার খাবারের হিসাবটা বুঝাইলাম। এইটাই যখন আমি তারে বুঝাবো, তার 10 মিনিট সময় লাগবে। তো ওই 10 মিনিটেই কিন্তু আপনার পক্ষপাতী হয়ে যাবে। মাত্র 15 পয়সা, মূল তো হলো 10 টাকা। এই 10 টাকার মাত্র 15 পয়সা লোকাল কুড়োই, যে কুড়োটা আমার মা চাষিরা এটা ঝেড়ে ওর থেকে খুদ আর কুন আলাদা করে, ওই কুড়োটাই মাত্র 15 পয়সা। আর যদি খুদ কুন সব ওতে থাকে তাহলে 1 টাকা 15 পয়সা। কথা বোঝা গে? তাহলে আমার খুদি শক্তি কত? 1। ক্লিয়ার? আচ্ছা, এই কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের শেখাই দিলাম। এটা নিয়ে একটু আমি যেভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, এর থেকেও আরও ভালো করে খামারিদের আপনারা বুঝাবেন। কারণ কি, আপনার এলাকায় যারা আছে তাদের ভাষা কিন্তু আপনি ভালো বুঝবেন, তাই না? এটারে আপনি ভালো করে বোঝানোর চেষ্টা করবেন। আচ্ছা, আমরা অনেক কথা বললাম, আনুষঙ্গিক অনেক কথা বললাম। এখন আমরা 1 নম্বর প্রশ্নটা একটু দেখি। পশু চিকিৎসা বলতে আমরা কি বুঝি?
আমরা তাপমাত্রাটা দেখলাম না, ওই তাপমাত্রাটা কিন্তু আমি ধরেছি এই 1 নম্বর প্রশ্নের কারণে। কথা ক্লিয়ার? পশু চিকিৎসা বলতে আমরা কি বুঝি? এইটা হলো স্বাভাবিক একটা নিয়ম আছে না? স্বাভাবিক একটা নিয়ম আছে না? এই স্বাভাবিক নিয়মের বাইরে যদি কিছু হয়, স্বাভাবিক নিয়মের বাইরে যদি কিছু হয়, উদ্বৃত্ত যদি কিছু হয়, ওর থেকে কম কিছু হয়, উদাহরণ তাপমাত্রা 101, 101, 101 থেকে নিচে নামতে পারে না। মরণপূর্ণ অবস্থায় কিন্তু তাপ উপরে ওঠে না। ক্লিয়ার? মরণপূর্ণ অবস্থায় কিন্তু তাপ প্রথমত উপরে ওঠে। যখনই শুরু হয়, রোগের শুরু হয়, তখনই কিন্তু তাপটা বেড়ে যায়। সর্বপ্রথমে জ্বর হয়, আমরা বলি অতিরিক্ত জ্বর, 105 জ্বর, 107 জ্বর, 104 জ্বর, এরকম বলি না? কিন্তু যখনই তার মরণপূর্ণ অবস্থা হয়, ওই বাড়তি কিন্তু কমতে কমতে কমিয়ে যায়। সেটা হলো 95-তে নেমে আসে। 95-96-তে যখন নেমে আসে, তখনই কিন্তু পশুর মৃত্যু হয়। প্রথমত বাড়ে, যখন মরণপূর্ণ অবস্থা হয় তখন কিন্তু তাপটা কমতে থাকে। ঠিক আছে? যত বেশি অসুস্থ হবে, বুঝতে হবে যে তাপ কমিয়ে গেছে। তাপ যখনই আমি কম পাবো, তখনই আমি বুঝবো 101-এর নিচে যদি থাকে, তাহলে আমি বুঝবো যে এই গরু আরও 2-4 দিন আগের থেকে অসুস্থ। ক্লিয়ার? তাপটা যখনই আমি বাড়তি পাবো, তখনই আমি বুঝবো যে এই গরুটা এই মানে অল্প সময়ের ভিতরে অসুস্থ হয়েছে, গতদিন হয়েছে বা আজকে হয়েছে, এরকম। ক্লিয়ার? এখন এই তাপমাত্রার যদি কম হয়, সে কি সুস্থ? না। তাপমাত্রা যদি বেশি হয়, সে অসুস্থ। আচ্ছা, বেশি কম, এটা তো মাপার একটা পাল্লা আমারে লাগবে না? পাল্লাটা কিন্তু আপনার ওই দেয়া হয়েছে 101 থেকে 102। আচ্ছা, 101 থেকে 102 স্বাভাবিক, সুস্থ। এর থেকে যেটা কম হবে সেটা অসুস্থ, যেটা বেশি হবে সেটাও অসুস্থ। ক্লিয়ার? আমি প্রথমে একবার কিন্তু এই প্রশ্ন ধরছিলাম না যে এটার ব্যাপারে একটু কথা বলি, তখন আমি দেখলাম যে তাপমাত্রার কথাটা এনে চলে আসছি। মানে উদাহরণ দিতে গেলে তো আমার কিছু না কিছু একটা দিতে হবে আপনার সামনে। সেটা হলো যে এই স্বাভাবিক আমার বোঝার কোনো উপায় নেই, আমি নতুন মানুষ, ভালো বুঝিনি, তো তাহলে আমার কি বুঝতে হবে? আনুষঙ্গিক কোনো একটা বিষয় তো আমার বুঝতে হবে নাকি? তা বুঝতে গেলে আমার থার্মোমিটার দিয়ে বুঝতে হবে। আমি যখন নতুন, তখন আমার বুঝতে হবে কিভাবে? থার্মোমিটার দিয়ে। থার্মোমিটারে আমার বলে দেবে যে এই গরু সুস্থ অসুস্থ। আচ্ছা, থার্মোমিটারে যদি আমার বলে 101-এর নিচে আছে, 97, 98, 99 আছে, তখনই আমি বুঝলাম যে অসুস্থ। আচ্ছা, 101-এর উপরে আছে, বিকালবেলা, সন্ধ্যাবেলা, রাত্রিবেলা 102 আছে, 103 আছে, 102 আছে, ও কিন্তু অসুস্থ। অল্প হইলেও অসুস্থ। ক্লিয়ার? 102 থাকবে কখন? বেলা 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত বা 4টে পর্যন্ত। যে সময়টা রৌদ্র থাকে, ওই সময়টা 1 পয়েন্ট তাপ বাড়তে পারে। তাই কিন্তু ওই 2 লেখা, তা না হলে 2 লেখার কোনো যুক্তি আসে না। এখন আমি এই কথাটা বলে দিলাম, আপনি তো বাড়ি যেই গরু আছে, গরুর তাপমাত্রা মাপবেন না? হ্যাঁ, বাড়ি যেই মাপবেন, সুস্থ গরু তো তাপমাত্রা মাপবেন। 5টা গরু আছে, 5টারই মাপবেন, প্র্যাকটিস করবেন, জ্বর মাপি দেখবেন। জ্বরটা মাপবেন কোথায়? জনিপথে অথবা মলদ্বারে। একটা ষাঁড়ের তো আর জনিপথ নেই, তাহলে আপনি জনিপথ কোথায় পাবেন? মলদ্বারে। এবার মলদ্বারে আমরা যখন দিই, মিটারটা আপনি দিয়ে এরকম সোজা করে দিলে কিন্তু এনে গোবর আছে, গোবরের মধ্যে কিন্তু মিটারের যে পারতটা ওইটা এনে ধরা পড়বে না। ওইটা কি করতে হবে? এই সোজা দিলাম, দিই একটু অ্যাঙ্গেল করে ধরবেন, তাহলে ওর বডিতে লাগবে। ক্লিয়ার? আর জনিপথে যদি আপনি দেন, ওই সোজা একটু দিয়ে ধরে রাখলে যথেষ্ট। মলদ্বারে আমি দিলাম, সোজা দিই একটু অ্যাঙ্গেল করে ধরব, হ্যাঁ, মানে ওর বডিতে জন্য লাগে। এটা অ্যাকুরেট তাপমাত্রা মাপার পদ্ধতি। এখন ওইখান থেকে আমি জেনে নিলাম, সকালে আমার জানাবেন ভাই
যে আপনি বলিলেন 101 টাকার কথা, এটা তো 101 থাকতিস না, পারবেন না? আপনার কথা ভুল হয়ে গেছে, এটা বলতে পারবেন না? অবশ্যই। আচ্ছা, জানাবেন। এখন আমরা এই একটা পয়েন্ট দেখালাম যে এইটার ব্যাপারে জানা বোঝা, রোগ নির্ণয় করা, হ্যাঁ, কি কারণ, লক্ষণ, রোগ, প্রতিকার, সব কিছুর ব্যাপারে জানা বোঝা, এটারে আমরা পশু চিকিৎসা বিজ্ঞান বলি। ক্লিয়ার? এখন আপনি বলবেন ভাই আমার বইয়ের ভাষায় আপনি বলবেন না, আপনার বইয়ের ভাষায় যদি আপনি জানতে চান বলা যাবে, সমস্যা না। এইটারে আমি বোঝাতে চাই আমার নিজের ভাষায়। ক্লিয়ার? একটা এই গরু ছাগলের তো অনেক ধরনের রোগ ব্যাধি আছে, আসে না? আমরা যদি বাচ্চাদের যারা ট্রিটমেন্ট করে MBBS, এরা বাচ্চাকে কিছু বলে তার, হ্যাঁ, আচ্ছা, এরা বাচ্চার চিকিৎসা করে শিশু বিশেষজ্ঞ ডাক্তার, তাই না? আর আমরাও কিন্তু শিশু বিশেষজ্ঞ ডাক্তার। আপনাকে বুঝতে হবে শুধুমাত্র তার লক্ষণ দেখে, আপনাকে বুঝতে হবে শুধুমাত্র তার লক্ষণ দেখে। এখন এই লক্ষণ দেখেই যখন আপনি বুঝবেন, আচ্ছা মা, একটা বাচ্চা, বা আমি যখন ছোট ছিলাম আমি কি আমার মারে বলতাম যে মা আমি এখনই ভাত খাবো? বলতাম না। কিন্তু আমার বাচন ভঙ্গি, আমার চলন ভঙ্গি, আমার ভাবভঙ্গি দেখেই মা বুঝে ফেলতো যে ও এখনই দুধ খাবে না ভাত খাবে না খাবার খাবে, হ্যাঁ, না বাথরুমে যাবে, এটা মা বুঝে ফেলতো না? ফেলতো। ভালোটাও বুঝতো, খারাপটাও বুঝতো। আমাদের কিন্তু ওই বাচ্চার মতো গরু কখন কি বলতে চাচ্ছে এটা আমার বোঝার চেষ্টা করতে হবে, আমার হিসাবে আনতে হবে। এইটারে কন্ট্রোল করাটাই পশু চিকিৎসা, বিজ্ঞানসম্মত উপায়। ক্লিয়ার? বিজ্ঞানসম্মত উপায়ে আমাদের যে প্ল্যান আছে, এই প্ল্যান মাফিক এই কাজটাকে সম্পন্ন করাটাই পশু চিকিৎসা বিজ্ঞান। ক্লিয়ার? আচ্ছা, পশুর অ্যানাটমি বলতে ভাই আপনি কি বলেন, একটা ধারণা বলেন। হুম, বিশ্লেষণ, কম শব্দের অর্থ কাটা বা সেট করা। পশুদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ বিশ্লেষণ করে কোন অংশের অবস্থান তা এই বিষয়ে আলোচনা করাকে অ্যানাটমি বলে। আচ্ছা, এবার ওই বই থাক, এবার আপনি আমার বুঝাই বলেন, বই বন্ধ করেন। আমি দেখেন কোনো বই বের করেন, কিন্তু আমি শুধু প্রশ্ন বের করছি। বই থাক, বই আছে, বই আপনি সারাদিন পড়বেন, ও সারাদিন মুখস্থ করেও আপনার ওই ভাষা কিন্তু অন্তরে আনতে আপনার কষ্ট হবে, বুঝতে কষ্ট হবে। কিন্তু আমি চাই যে আমার ভাষায় আপনি কথাগুলো শিখে ফেলেন। এখন এইটারে এবার আপনি আমারে বলেন কি বলতে চাইছেন। ও বইয়ের ভাষা পান, আপনি আমারে একটু বুঝাই বলেন, পারবেন ভাই আপনি? হ্যাঁ, একটা প্রাণীর কথা ক্লিয়ার? একটা প্রাণী, আমি একটা প্রাণী, আমার কোথায় কি আছে এটা আমি একটু জানার চেষ্টা করব না? হ্যাঁ, আমার কোথায় শিং আছে, কোথায় কান আছে, কোথায় নাক আছে, কোথায় ঠোঁট আছে, কোথায় জিহ্বা আছে, কোথায় মলদ্বার আছে, কোথায় জনিপথ আছে, কি কোথায় হাত আছে, কোথায় পা আছে, কোথায় নখ আছে, এগুলোকে আমরা একটু জানার চেষ্টা করব না? কথা ক্লিয়ার? এবার দেখেন তো আপনার ওই বইয়ের ভাষাটাই সেই কথাগুলো বলে কিনা। পশুদের শরীর অঙ্গ প্রত্যঙ্গ সমূহ বিশ্লেষণ করে কোথায় কোন অংশের অবস্থা, কি কোথায় কোন অংশের অবস্থা এইটা বলে তো, নাকি না অন্য কিছু বলতে চাই? এখন আপনি যদি ওই বইয়ের ভাষায় ওইভাবেই যদি মুখস্থ করতে থাকেন, আপনি ওর কিছু বুঝতে পারবেন না। তা আপনি যদি বুঝতেই না পারেন, তাহলে আমার এখানে আসাটাই তো বৃথা। আমি এখান থেকে 10টা টাকা নিয়ে যাব, আপনাকে আমি কিছু শিখালাম না, এটা তো খুব খারাপ, নাকি না ভালো? হ্যাঁ,
আমার কথা হলো এই, আপনি এখানে আসছেন হয় আপনার নিজের যোগ্যতায়, না হলে আপনার বড় ভাইয়ের যোগ্যতায়, না হলে আপনার বাপের যোগ্যতায়, না হলে আপনার মার যোগ্যতায়। কথা ক্লিয়ার? জি এখন কেউ না কেউ পিছনে আছে, জি কেউ না কেউ পিছনে আছে আছে। আচ্ছা, এখন এই পিছনে যারা আছে, আমি প্রথম যখন এখানে আসি তখন আমি কারোর যোগ্যতায় আসিনি, আমি আমার নিজের যোগ্যতায় আসছি। ক্লিয়ার? আমি এখানে সর্বপ্রথম যখন এই প্রতিষ্ঠানে ট্রেনিং করি তখন আমি ভ্যান চালাই। শুনেছেন গল্প? ভ্যান চালাই। তা সেখান থেকে এখানে ট্রেনিং করার পরে সন্ধ্যার পরে ভ্যান চালাই, সেই টাকা জোগাড় করিয়ে এনে এখানে জমা দিই। আমি কিন্তু সেই ছিল। আমার জীবনের সাথে আপনারা যদি তুলনা করেন ভুলে যাবে অনেকটা, বুঝেছেন? যেহেতু ওই যে বললাম 2004 সালে আব্বা মারা গেল, আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, আমার রেজাল্ট বেরোনোর আগেই আমার আব্বা শেষ। রেজাল্টটা শুনতে পারিনি যে আমার ছেলেটা পাস করলো না ফেল করলো, বুঝেছেন? আমি বাপের একমাত্র বড় ছেলে ছিলাম, আমার পরে একটা বোন ছিল, আর ছোট দুটো ভাই ছিল। তা এখন এইখান থেকে এই পর্যন্ত আসা একেবারে সোজা কথা না, হ্যাঁ? অনেক স্ট্রাগল করে হ্যাঁ, তা আপনিও কিন্তু অনেক কষ্ট করে কিন্তু এখানে আসছেন। যদি আপনার একটা চাকরি হতো আপনি কিন্তু এখানে আসতেন না। আমি বুঝি না তা না, বুঝি। তাহলে আপনি যখন শেষ একটা ঠিকানা, শেষ একটা জায়গা, মাথা গুজার একটু আশ্রয় খুঁজতে যখন এখানে আসছেন, এখন যদি আপনি কাজই না শেখেন তাহলে আপনার মাথা গুজার ঠাঁই বা আশ্রয় কোনো কিছুই কি হবে? হবে না। এখন আমার কথা হলো এই, ভাই আপনি যখন আসছেন আপনি কাজটা শিখে যাবেন, এটা হলো আমার অনুরোধ। আপনি বুঝতে পারেননি আমার বারবার বলবেন, আমি বারবার বোঝাইতে পারব। ক্লিয়ার? বুঝতে পারিনি এই কথাটা আপনি 10 বার বলবেন, সমস্যা না, আমি আবারও বুঝাবো। তবে আপনাকে বুঝতে হবে, যখনই আসছেন শিখার উদ্দেশ্যে আসছেন তাহলে বাস্তবতায় শিখতে হবে। এটা হলো আমার কথা। যদি আমি না শিখে চলে যাই, আমার বিগত ব্যাচে কয়েকটা ছেলে ছিল, তারা হলো ওই এসে ঘুম পড়তো আগে, তাদের বিভিন্ন ব্যবসা আছে, এটাতে আসছে তারা কি জন্যে? মাস শেষে একটা সার্টিফিকেট নিয়ে যাবে। কথা ক্লিয়ার? মানে তাদের আর যে সার্টিফিকেট আছে তার সাথে এটা জুড়ে দিলে 5খান সার্টিফিকেট হলো। আপনার আমার তো তা না। বলতো ভাই, আমি কয়েকদিন বলার পরে আমার বলছে, ভাই আপনি কিছু মনে করেন না, আমার তো এই ব্যবসা আছে ওই ব্যবসা আছে, এই করি ওই করি, আমি আসছি শুধুমাত্র একটা সার্টিফিকেট নেওয়ার জন্য, তা আপনি আমাদের জ্বালাতন করেন না। তখনই তার গোপন পরিচয়গুলো আমাদের দিল। কথা ক্লিয়ার? এখন আমাদের তো আর ওই রকম না, হ্যাঁ? তাহলে আমাদের উদ্দেশ্য থাকবে কি? কাজই শিখবো। কথা হলো কাজই শিখবো, কাজ শেখার মতো শিখবো। কথা হলো এই, কাজ শেখার মতো শিখবো। আচ্ছা, পশু শরীরের তন্ত্র কয়টি ও কি কি, এদের কাজ কি বলতে পারবেন? কঙ্কালতন্ত্র, বংশোচিততন্ত্র, শ্বাসতন্ত্র, স্নায়ুতন্ত্র, বলেন, আরো বলেন। এটা আমি আপনার মুখ দিয়ে বলাতে আপনার ওইটা মুখস্থ হবে খুব সহজে। পঞ্চ ইন্দ্রিয় তন্ত্র, আমি শেষ শব্দটা ধরেছি, শেষ। পঞ্চ ইন্দ্রিয় তন্ত্র বলতে আমরা কি বুঝি ভাই, বলতে পারবেন? এইটারে যদি আমি বলি পঞ্চ ইন্দ্রিয়, এইটার আরেকটা নাম আছে, পঞ্চ ইন্দ্রিয়র আরেকটা নাম আছে নরম টিস্যু। কথা ক্লিয়ার? নরম টিস্যু মানে এই যে 5টা নাম আপনি বললেন, এই 5টা খুব নরম, হ্যাঁ, খুব সূক্ষ্ম। খেয়াল করে দেখেন, ওই 5টা জিনিসই আপনার খুবই সূক্ষ্ম জিনিস। ওই 5টা জিনিসে নরম, ওর কোনোটাই যদি ক্ষত হয় সেটা সারতে বহুদিন সময় লাগে। বুঝে গেছে কথা? হ্যাঁ, ওইটা কিন্তু খুব সূক্ষ্ম জিনিস।
এখন পঞ্চ ইন্দ্রিয়র আমরা একটা জিনিস নিলাম, ত্বক, চামড়া। আচ্ছা, আমার জিহ্বায় আমার কামড় লাগেনি এরকম কোনো লোক আছে নাই? আচ্ছা, একবার যদি কামড় লাগে এই ব্যথাটা 1 মাসই চলে, অনেকদিন থাকে না। থাকে না? এই কারণেই আমি বলছি যে নরম টিস্যু। হাতের তলায় যদি কিছু লাগে তাহলে খুব ব্যথা, এ পাশে যদি কিছু হয় ব্যথা না, শুধু পিঠ, এ পিঠ আর ও পিঠ, এ পাশে খুব ব্যথা, এ পাশে কোনো ব্যথা নেই। এইটা, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমার আয়ত্তে নিতে হবে। এইখানে এই যে 19টা প্রশ্ন আছে না, এই 19টা প্রশ্নের এই যে 19টা প্রশ্ন, এই 19টা প্রশ্নই আমার মুখস্থ থাকতে হবে। খামারিকে আমি এই 19টা প্রশ্নের ব্যাপারেই বলবো। এই 19টা প্রশ্ন আমার থাকবে হলো বীজগণিতের সূত্র। ক্লিয়ার? এইটা আমার গাইডলাইন। এই পেশার আপনার মুখ বন্ধ করে রাখবেন, আপনার ব্যবসা চলবে না, চলবে না, চলবে না। আচ্ছা, এই আজকে সকালে আমি বাড়ি থেকে শুনলাম MBBS BCS স্বাস্থ্য গাইনি অ্যান্ড অপস খুলনা মেডিকেল কলেজ আগামী দিন 0 পাইকাসা 0 জেবুন্নেসা জেবু ড্রিম 4 হাসপাতাল রোগী দেখছেন প্রচার। এই লোকটা কত লেখাপড়া কত? খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল। কথা বোঝার চেষ্টা করতে হবে। এই ব্যক্তিও যদি প্রচার করে মাইকে গ্রামে গ্রামে, তাহলে আপনি আমি কি পরিমাণের ডাক্তার যে আমার মুখ বন্ধ থাকলে কাজ হবে, প্রচার করতে হবে, প্রশাসন তাই না? তাহলে আমার প্রচার চালানো হবে। চালাতেই হবে। ও যদি মাইকে করে, ও যদি মাইকে করে তাহলে তো আমার ও গ্রামের রাস্তা দিয়ে করতে, আর আমার তো বাড়ি বাড়ি করা উচিত নাকি, তাই না? কারণ ওর থেকে তো আমি অনেক নগণ্য, ওর থেকে আমি অনেক ছোট, লেখাপড়ায় হোক ডিগ্রিতে হোক, যাই যেদিকেই যাই না কেন ওর থেকে আমি ছোট নাকি? তাহলে ওর থেকে ছোট যদি আমি হই তাহলে আমার পরিশ্রমটা তো আরো বেশি করা উচিত, প্রচারটা আমার আর বেশি করা উচিত, তাই না? তো প্রচার যখন আমার করতে হবে তখন আমার এই প্রথম পাঠটা মুখস্থ করতে হবে। এবার মুখস্থটা এরকম না, বইয়ের ভাষায় না, একটা ভাষা বাস্তবতা। হ্যাঁ, বইয়ের ভাষা বাদ, আপনি নিজের ভাষায় নিজের মতো করে গল্প করবেন, পারবেন না? একজনের কাছ থেকে আপনি একটা গল্প শুনে আসলেন, ওই গল্পটা আমরা বাড়ি এসে আবার করতে পারি না? পারি। তো সেই ওই লোকের ভাষায় আমরা বলি না, আমার নিজের ভাষায়। হ্যাঁ, তো ওইটা যদি গল্পটা যদি আপনি নিজের ভাষায় করতে পারেন তাহলে এটা কেন পারবেন না? ক্লিয়ার? নিজের ভাষায় এই গল্পটা আপনি নিজের ভাষায় আনবেন। এখন এই তন্ত্রগুলোর কাজ কি? আচ্ছা, আমার এখানে একটা পাকস্থলী আছে না, আছে? আমার এই পাকস্থলী কি কাজ করে এটা কি আমি জানি না? জানি। পাকস্থলী পরিপাক করে, এটা আমরা জানি না? জানি। আচ্ছা, এই যে পাকস্থলী যে আমরা জানলাম পাকস্থলী খাদ্য পরিপাক করে। আচ্ছা, এখন এই খাদ্য পরিপাক করতে গেলে আর একটা জিনিস লাগে, কিন্তু এটা কিন্তু এর ভিতরে দেওয়া নেই। হ্যাঁ, ওটা আমি বলে দিচ্ছি। শ্বাসতন্ত্র, মাংসপেশী তন্ত্র, স্নায়ুতন্ত্র, তাই না? এই সমস্ত না,
শ্বাসতন্ত্র, শ্বাস প্রশ্বাস, তাই তো? মাংসপেশী তন্ত্র, মাংসপেশী, যেখানে আপনার মাংসপেশীগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করে সে, তাই না? আচ্ছা, স্নায়ুতন্ত্র, রক্ত সংবহন, তাই না? আচ্ছা, আপনার শরীরে যে রক্ত আছে এটাকে আপনি বিশ্বাস করেন? করি। করি। তো এই রক্তটা কমনি যায় আর কমনি আসে, শিরা দিয়ে শিরা দিয়ে। বলতে পারবেন? সেরা দিয়ে আমি আপনার এই জিনিসটা বুঝাই। এইখানে এইখানে আমরা বলি, অনেকে বলি মুসা, অনেকে বলি পরাণ, বলি না? হ্যাঁ, এখানে ছবি ছিল, ওই যে, ঠিক আছে? হ্যাঁ, এখন ওই যে ছবিটা আপনারা দেখলেন, ওইটার মতো সবার ভিতরেও একটা করে হৃৎপিণ্ড আছে। এখন ও কি করে, ওই যে নালীগুলো দেখছেন, জি হ্যাঁ, ওই নালীগুলো থেকে দেন রক্তটা ও একসময়, আমাদেরকে একটু খেয়াল করেন, এরকম তো, এটা একসময় বড় হয়, ওর রক্তটা ওর ভিতরে টেনে নেয়, ওর ভিতরেও টেনে নেয়, নিয়ে ওই এইখান থেকে এমন চাপ দেয়, প্রথমে ফুলে বড় হলো, তাহলে এর ভিতরে রক্ত ঢুকে গেল, এবার ও এমন চাপ দেয় এই রক্তটা ধীর গতিতে চলে যায়। এই চলে যাওয়াটা কত দূর যায়? পুরো সমস্ত শরীরে এই রক্তটা সম্পূর্ণ শরীরে শিরা উপশিরায় বই আবার ওইখান থেকে চলে আসে, আবার ধারাবাহিক আবারও চাপ দেয়, আবার। পরিশ্রমের সাথে ওই যে নাড়ি চলাচল। কথা ক্লিয়ার? জি এই রক্ত চলাচল যদি বন্ধ হয় তাহলে আপনার এই হাত চলবে, হাত পা কোনো কিছু কাজ করবে না। ক্লিয়ার? এরকম আমরা যদি শুধু মানুষের দিকে, মানুষের সাথেই যদি মিলাই, শ্বাস প্রশ্বাসটা কোথায়? আমরা যে ফ্যাকসা বলি না, জি ফুসফুস বলি না, অনেকে অনেক রকম বলি না, বলি, ওইটা ভিতরে নিলাম নিঃশ্বাস, আবার ছেড়ে দিলাম, ওর কাজও করে নাকি? চলমান করবে চলমান প্রক্রিয়া, ও চলতেই আছে। ও যদি একবার বন্ধ হয় 2 মিনিট, আর হ্যাঁ, বুদ্ধি শেষ, তাই না? তা এর কোনোটাই যদি বন্ধ হয় তাহলে কিন্তু বুদ্ধি শেষ। এই যে একটা বন্ধ হইলে হবে না, সবটাই জরুরি, সবটাই জরুরি, সবটাই জরুরি। এখন আমরা 4 নম্বর প্রশ্নটা একটু দেখি। পরিপাকতন্ত্র বলতে কি বুঝো? পরিপাকতন্ত্র বলতে আমরা এক কথায় পাকস্থলীকে বুঝাই, তাই না? খাদ্য খাওয়া পরিপাকতন্ত্র বলতে আমরা একমাত্র খাদ্যকে পরিপাক করা, হজম করা। এই খাদ্য হজম করতে গেলে পরিপাকতন্ত্রের একটা মেডিসিন আছে ওর, ঠিক আছে? এই মেডিসিনটা কি? গরু যখন খাবার খায়, ওই গাল দিয়ে একটা নালাও ধরে, অনেক গরু আসে, হ্যাঁ, সাদা সাদা গিজার মতো আসে, নালা মতো আসে। ওই গেজা আসে বা নালা আসে, এরকম আসে না? আসে। ওই নালাটা একটা গরু 60 থেকে 120 কেজি ওই নালা তৈরি করতে পারে। 60 থেকে 120 কেজি হ্যাঁ, 24 ঘন্টায় কিন্তু 60 থেকে 120 কেজি পর্যন্ত ওই নালা তৈরি করতে পারে। যে বিচুলিটা আমরা যদি এরকম ধরে টান দেই, হাত কেটে যায়, যায় না? যায় কাঁথা অবস্থায় যায়। আচ্ছা, যায়। এই বিচুলি কিভাবে গোবর হয়ে বেরোয় যায়, তখন তো আর আমার মাছ আছে কি, এত চটকাই বড়ি বানায়, এত চটকাই গুঁটো বানায়, কই হাত কাটে না তো? কাটে। কি এমন মেডিসিন ওর ওই পাকস্থলীর ভিতরে আছে যেটার কারণে এত শক্ত, এত ধারালো এই বিচলি, এত শক্ত খাবার কিভাবে হজম হয়, কিভাবে পরিপাক করে ও? হ্যাঁ,
আমরা তো সামান্য একটা কালো বুট খাইলে পরের দিন আসতে পাই, তাই না? আমাদেরও তো পাকস্থলী আছে। বাচ্চাদের 5 টাকার কালো বুট খাওয়াই দেখবেন, পরের দিন আসতে পাওয়া যাবে যাতে, তাই না? এটা হজম করতে পারিনি আমরা। কিন্তু ওরা এই যা আমার হাত কেটে যাচ্ছে, এত ধারালো জিনিস, এত শক্ত জিনিস, এ কিভাবে সম্ভব? সৃষ্টিকর্তা ওর ওই পাকস্থলীর ভিতরে এমনই একটা নালা দিয়ে রাখছে, এই নালাটা 60 থেকে 120 কেজি পর্যন্ত হয়, মানে গরু বেঁধে, বড় ছোটোর ব্যাপার আছে না এরকম। তা এই নালাটা ওই পাকস্থলীতে যখন এই খাবারটা প্রথমে খায়, প্রথমে কিন্তু ও ওইটারে চাবায় না, প্রথমে কি করে একটু ছোট সাইজ করে শুধু ভিতরে ঢুকায়, শুধু ভিতরে ঢুকায়। যারা কেটে দেয় তাদের ব্যাপার আলাদা, কিন্তু প্রথমত ওরা ছিঁড়ে যখন মাঠে খায়, বা আপনারা যেভাবে ওই গাদাতে পল নিয়ে এসি 1 হাত 1.5 হাত লম্বা, ওইটারে ও কেটে 2 খণ্ড বা 4 খণ্ড করে ওইটারে ও শুধু গেলে। পাকস্থলীর ভিতরে ওই নালাটা আছে, ওই নালাতে যখন ওইটা ভিজে যায়, ক্লিয়ার, যখন ওইটা ভিজে যায় তখন ওইটা এত নরম হয়, এত সফট হয়, বুঝে গেছে? হ্যাঁ, এখন ওই নরম হওয়ার কারণে ওই নালাতে ভিজাই ওইটা নরম হয়ে যায়, নরম হয়ে গেলেই ও ওইটারে তুলে নেয়, এটাই এই পাশটি চাবায়, চাবাইলে ওটা 0, এই পাশটা আবার গিলে ফেলে। ওটা হলো কৃমির সমস্যা, বুঝে গেছে? ও এক ধরনের কৃমিতে জ্বালাতন করে, তাই ওই অনেক সময় অস্বস্তির কারণে ও ফেলে যায়। হ্যাঁ হ্যাঁ, ফেরোতেই পারে না ওই কারণে। এখন এই যে প্রক্রিয়াটা, এটারে জাবর কাটা বলে, এটারে জাবর কাটা বলে, ক্লিয়ার? এই যে খাদ্য প্রথমে সে খাইলো পাকস্থলীতে, সেটারে ভিজাইলো, ভিজানোর পরে ওইটারে তুলে আবার চাবাই যখন সাইড দিয়ে আবার ভিতরে ঢুকায়, এই চাবানো এই খাওয়া প্রক্রিয়াকে আমরা জাবর কাটা বলি। আচ্ছা, এখন এই যে চাবাই যখন খাবারটা আবার ভিতরে ঢুকাইলো, এইটা পরিপাকতন্ত্রের কাজ। হ্যাঁ, এখন এই পাকস্থলীকে আমরা, মানুষের কয়টা পাকস্থলী বলতে পারবেন ভাই? ও তো নেই, মানে ও লেখা থাকে না, বলে। আচ্ছা, গরুর কয়টা? আর নেই? আচ্ছা, বই বন্ধ রাখেন, বই থাকলে আমার ভালো লাগে না। এইভাবে রুমেন এই তো আমি সংক্ষেপে লিখছি, রুমেন, রেটিকুলাম, ওমেজাম, অ্যাবোমেজাম। অ্যাবোমেজাম, ওমেজাম, হ্যাঁ, অ্যাবোমেজাম। এখন এই 4টা পার্ট মানুষের কয়টা? এটা তো বলেন না, মানুষের কয়টা? হ্যাঁ, হয়নি। রেটি, রেটি, টয়রসি, হ্যাঁ,
হ্যাঁ, এই যে আপনার আমার জন্য শুধুমাত্র এইটা। গরু ছাগল চারটি রুমেন রেটিকুলাম ওমেজাম অ্যাবোমেজাম। ক্লিয়ার? মানুষের কয়টা? একটি মানুষের কয়টা? একটি রুমে একটা। এই জন্য আমরা যা খাই ওইটারে পালিশ করি তারপরে খাই। কথা ক্লিয়ার? ওইটারে আর সোজা থাকতে আমরা খাই না। আর গরু ছাগলের ব্যাপারে তাহলে এরা কিভাবে খাবে? যেভাবে সেভাবে খেতে হবে। এখন এই চারটা পাকস্থলী যার, তার সাথে আপনার আমার বুদ্ধি খাটে? না হ্যাঁ, না সে কি ছোট? না না। তাহলে বুঝতে হবে শুধু সে কথা বলতে পারে না। স্যার এটা কি সাধারণ পাকস্থলী না? হ্যাঁ, আর বিশেষ পাকস্থলী মানে যৌগিক পাকস্থলী, যৌগিক পাকস্থলী আছে, ওর কোনো সেরেন বিভাগ আছে? আছে। এখন আমরা আরেকটা প্রশ্ন দেখি। চিত্রসহ একটি পশুর শরীরের বিভিন্ন অঙ্গের নাম। আচ্ছা, এটা ছবি আঁকাতে পারবেন কেটা? হ্যাঁ, ছবি আঁকাতে পারবেন না? আমি তো মোটাই পারি না। আমাদের বইতে একটা ছবি আছে, ওইটা আমার এখানে শো করি। খেয়াল করি। এখানে আমরা একটু খেয়াল করি, এখানে একটা ছবি আছে কিন্তু মাথা মাথা আছে না? জি আচ্ছা, শুধু কি মাথা? মাথায় কি আছে? মাথা জিহ্বা মাথার অংশটায় আমরা কি কি দেখতে পাচ্ছি? মাথা, জিহ্বা আর মগজ। কান খেয়াল করি শুধু নাক এখানে, শুধু খেয়াল করেন, শুধু মাথা। কি লেখা? মাথা। তো মাথায় কিন্তু শুধু যে জিহ্বার মগজ তা না, না আরো অনেক কিছু আছে। জিহ্বা কতগুলো কথা বেরিয়ে দেখেছেন? শুধু মাথাতে, একটা মাথাতে কতগুলো কথা বেরিয়ে গেছে। এখন এটা আমার জানার দরকার আছে। বাকি অংশটা কি লিখছে? গর্দান মানে গলা। গর্দান মানে গলা। আচ্ছা, এবার উপরের অংশটা দেখেন, চুট বা জুটি। আমরা গ্রাম্য ভাষা বলি জুটি, কেউ বলে চুট। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন সিনা। সিনা মানে সামনের সিনা, দুই পায়ের মধ্যখানে সিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু একটু ব্যাক মতো। আচ্ছা, এরপরে অংশটা দেখেন, চাপের মাংস। চাপের মাংস বলতে আমরা বুঝাই পিঠের দাঁড়া, টোটালি দাঁড়া অংশ। এরপরে দেখাচ্ছে পুট, এরপরে দেখাচ্ছে পিছনের মাংস, রানের মাংস বলে। হ্যাঁ, এরপরে আসতেছে পিছনের রান, এরপরে নালি। হ্যাঁ, এর পাশে আছে লেজ, এর পাশে দেখেন আপনার হচ্ছে বুড়ি। বুড়িটা কিন্তু একেবারে নিচু, দেখছেন? আচ্ছা, এরপরে আছে হলো হাঁটু, পায়ের গোছা, খুর, এই তো। আচ্ছা, এই যা এইখানে এই যেটুকু আমরা দেখলাম, এটুকু কিন্তু আমরা সবাই জানি না? জানি জানি কিনা? জানি আচ্ছা, এখন এইটা কিন্তু আমাদের জানা, এটা যে আমাদের অজানা এটা কিন্তু না। জানা এগুলো জানা। জানো না? জানো।
কিন্তু এই জানা থাকার সত্ত্বেও এটার প্রতি আমাদের এখন গুরুত্ব দিয়ে আরও একটু ভালো করে দেখতে হবে, জানতে হবে। যখন আমি এটার ব্যাপারে মানুষকে বলবো, তখন আমি যদি হাঁটুর পরে যদি আমি বলি যে হাঁটুর পরের অংশ এই পায়ের গোছা, উল্টো পাল্টা যদি বলি তাহলে মানুষ মেনে নেবে না। পায়ের গোছার পরে খুর, এটা যদি আমি বলি সবাই মানবে, তাই না? কিন্তু এরকমভাবে আস্তে আস্তে আপনার লাইন দিয়ে বলতে হবে, তাহলে সেই ব্যক্তি বুঝবে যে না, হ্যাঁ আপনি কাজ শিখছেন। আচ্ছা, এরপরে 6 নম্বর প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। একটি সুস্থ পশুর লক্ষণ সমূহ কি কি? সুস্থ পশুর লক্ষণ, এই সুস্থ পশুর লক্ষণ যদি আমি খুঁজি, কিভাবে আপনি বুঝবেন যে এই পশুটা সুস্থ? সেটা ছাগল হোক, গরু হোক, মানুষ হোক, সে সুস্থ। এটা যদি আমি জানতে চাই, তাহলে আমাকে কিছু লক্ষণ তো জানার দরকার আছে না? অমনি হবে না। এখন এই জানার ভিতরে এই লক্ষণগুলো আমাকে আগে মুখস্থ করতে হবে। এই লক্ষণ আসতে পারে। এই লক্ষণ যদি 10টা লক্ষণ, 10টাই কি পাওয়া যাবে? না, হ্যাঁ, না, না, যাবে না, কোনোদিনই যাবে না। 10টার 6টা যেখানে পাওয়া যাবে সেটা বল। সেটাই সঠিক মানতে হবে। ক্লিয়ার? অসুস্থর বেলায়ও কিন্তু তাই। আমি যখন চিকিৎসা করব, তখন আমার দেখা গেল অসুস্থতার লক্ষণ 10টা, সুস্থর লক্ষণ 10টা। মানে উদাহরণ দিচ্ছি, আমি বলতেছি না যে 10টাই লক্ষণ, এরকম না। এখন দেখা গেল 5টা লক্ষণ আমার প্রকাশ পাচ্ছে। ওই 5টার 10টার 6টা লক্ষণ যদি আমি কোনোটাই বুঝি, তাহলে আমি ওই রোগের প্রতি ওই রোগটা নির্ণয় করব। আর যদি দেখি যে না, এই রোগের সাথে এই লক্ষণের সাথে 3টি মেলে, 2টো মেলে না, 5টা মেলে না, 2টো মেলে, ওইটাতে যাওয়া যাবে না, আবার চিন্তা করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, আমি লক্ষণ নির্ণয় করলাম না, চিকিৎসা খাতে চলে গেলাম, ভুল করবেন কিন্তু। ঠিক আছে? এটা কিন্তু আমি বারবারই বলতেছি, এটা কিন্তু আপনার চলার। সত্য। এখন সুস্থ পশুর লক্ষণটা যদি আমি জানি, তাহলে অসুস্থ পশুর লক্ষণ তো আমার আর বলা লাগবে না, তার বিপরীত। যা হবে তার উল্টো, তাই না? আচ্ছা, এখন একটা প্রাণী সুস্থ থাকতে গেলে, যখন আপনার কোনো খামারি আপনার কাছে ফোন করবে যে ডাক্তার সাহেব আমার বাড়ি একটু আসেন, আমার গরুটা অসুস্থ, সে তো আগেই বলে দিল যে তার গরু অসুস্থ, না? নাকি? তাহলে সে আপনাকে একটা সাপোর্ট দিল না? নাকি? সাপোর্ট দিল। এরপরে ওই বাড়িতে ঢোকার পরে আপনি তার কাছে, ওই খামারের কাছে আবারও জিজ্ঞাসা করবেন, ভাই এদিকে আসেন তো। ভাই আমি তো গরু দেখিনি, আপনার ভাবি দেখে। তা ঠিক আছে, ভাবিকে একটু ডাকেন। বাবুর কাছ থেকে আরো কিছু শুনতে হবে। এই গরুর কথা ওই খামারের কাছ থেকে সর্বপ্রথম আগে শুনতে হবে। শুনলাম, এরপরে থার্মোমিটারটা দিয়ে দেখলাম এ কি বলে, একজন বলল আর এ কি বলে, তাহলে সূত্র আমি 2টো কিন্তু অলরেডি পেয়ে গেলাম, নাকি? হ্যাঁ, সূত্র দুটো পেয়ে গেছি। আমার 6টা সূত্র লাগবে, তা 2টো তো অলরেডি আমি পেয়ে যাচ্ছি, জি, নাকি? জি, আর 4টি সূত্র লাগবে। ওই 4টি সূত্র ওই গরুতেই দেবে, ওই গরুতেই 4টে সূত্র দিন। 4টি সূত্র দিয়ে দেবে। 4টে 6টা মানে 10টা 6টা যখন আমি পেয়ে যাব, তখন আমি সেই দিকে ছুটব। এখন এই 4টি সূত্র যখন আমি তার কাছ থেকে বের করতে যাব, তাহলে তার স্বাভাবিক তাপমাত্রা কত, এটা আমাকে জানতে হবে, অবশ্যই। নাকি? 1 থেকে 100 খামারের কাছ থেকে শুনলাম, তার স্বাভাবিক তাপমাত্রা জানলাম, তাহলে আমি 2টা পেয়ে গেলাম। 2টা পাওয়ার পরে আমার এবার খেয়াল করতে হবে যে ভাই
গতদিন আপনার গরু কি খাইছিল? গতদিন, আজকে না, গতদিন গতদিন গরু যদি অসুস্থ হয় খাবার খেয়ে, সেটা একদিন 2 দিন আগে কি খাবার খাইছে সেইটার হিসাব করতে হবে। আজকে কি দিছি ওইটা না, আজকে যেটা সেটা তো এখনো মারাই হয়নি, তা তার শক্তি ব্লাডে যাবে কি করে, বা তার থেকে ক্ষতি আসবে কি করে? আচ্ছা, এখন গত 2 দিনে ও কি খাবার খাইছে সেটা হলো জানতে হবে। জানতে হবে। আচ্ছা, তার খাবার সম্পর্কে জানলাম, তার তাপমাত্রা সম্পর্কে জানলাম, জাবর কাটা প্রাণী, জাবর কাটছে সে জাবর কাটলো কিনা, কাটতেছে কিনা এটা জানলাম, গতদিন খাবার ঠিক মতো খাইছে কিনা, কম খাইছে কিনা, বেশি খাইছে কিনা জানলাম। হ্যাঁ, এই নাকের উপরিভাগ, এই যে কালো জায়গাটা, গাম থাকবে এই যে নাকের পাশে এই যে জায়গাটা ফাঁকা, অগ্রভাগ এই জায়গাটায় ফোঁটা ফোঁটা ঘাম থাকবে। কেমন? এই একটার সাথে আর একটার কোনো মিল, ফোঁটা ফোঁটা থাকবে, এখানে গাম থাকবে তখন এটা সুস্থ, আর যখন গাম থাকবে না সেটা তখন এটা অসুস্থ। অসুস্থ। এখন আমি গরুর সামনে যেয়ে দেখলাম যে তার নাকের অগ্রভাগ শুকনো, শুকনো কিন্তু না, তাহলে এটা অসুস্থ। ক্লিয়ার? তাহলে আমি আরো একটা সূত্র হয়ে গেলাম। আচ্ছা, গতদিন সে পায়খানা করেছে কিনা, পায়খানাটা কেমন? করছে পায়খানা, পায়খানা করেনি, আলাদা করেছে, তাহলে সেটা কই? প্রস্রাব করেছে কয়বার? গতদিন আপনি তার গোসল দিয়েছেন কিনা? ঠিক আছে? এখন এই সব কিছু মিলাইলেই না আমি স্যার শরীরের লোম মশরুম থাকবে। আমি বলতেছি এইগুলোকে আমার আয়ত্তে নিতে হবে। আচ্ছা, এগুলো যখন আমি বারবার যাচাই করব, তখন খামারি কিন্তু যে কথাটা ভুলেই গেছে ওই কথাটাও কিন্তু ও বলবে, বলবে বলবে না? অবশ্যই। ভাই, ও যে আমার একটা ভুল হয়ে গেছে, তখন ওই খামারি কি বলবে? ভাই, আমার একটা ভুল হয়ে গেছে, কালকে আমরা ওই তোমার ভাই বাজারতে পাতাকপি নিয়ে এসেছিল 4টি, তা আমি ওই গরুরে দিলাম। ক্লিয়ার? মানে একটা উদাহরণ। তাহলে আমি বুঝলাম যে গরুর খাদ্য বিষক্রিয়া। লক্ষণ থাকতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, আরো একটা সূত্র আমার হাতে চলে আসলো এরকম। এখন যদি গরু সুস্থই থাকে, তাহলে তার গায়ের লোম মসৃণ, উজ্জ্বল, তরতাজা, খাওয়ায় রুচি, স্বাভাবিক, পায়খানা স্বাভাবিক রঙের, স্বাভাবিক বারে হবে, প্রস্রাব পায়খানা ক্লিয়ার, খাওয়া দাওয়ায় কোনো অরুচি নেই, ক্ষুধামন্দা নেই, জাবর কাটবে, ঠিক আছে, লেজ দিয়ে সে মশামাছি তাড়াবে, নাকের অগ্রভাগ শুকনো থাকবে না, ফোঁটা ফোঁটা ঘামে ভিজা থাকবে। ক্লিয়ার? তাপমাত্রা, নাড়ির গতি, ওইটাকে ওই থার্মোমিটারের সাহায্যে দেখা হবে। এটাই নাড়ির গতি আপনি থার্মোমিটারের সাথে পাবেন না। ওটা আলাদা। নাড়ির গতিটা বুঝতে হবে এইখানে আর এইখানে এইখানে আর এইখানে। এই নাড়ির গতি, হ্যাঁ। তাপমাত্রা, নাড়ির গতি নাকি ওইটাই তাপমাত্রা আলাদা জিনিস। এই যে জায়গা, তাপমাত্রা মানে তো জ্বর, ওই যে আর নাড়ির গতি মানে এই যে রক্ত চলাচলের যে শিরা, এই যে এই জায়গাটা তো জুগলা শিরা বলে, তাই না? জুগলা মানে বলতে গলা বোঝায়। এই যে দুটো শিরায়, ডিসকভারি চ্যানেল দেখেন না? হ্যাঁ, না ডিসকভারি দেখেছেন না? যেই প্রাণী শিকার করে সে কিন্তু যে একবার এই জায়গায় ধরে, এই জায়গায় ধরে, এই জায়গায় ধরা মানে এটা এই দুটো শিরা এনে টাস করে খুলে যেতে। এই 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 মূল রক্ত চলাচলের মূল দুটো শিরা হলো এই। গরুরও এখানে, ছাগলেরও এখানে, মানুষেরও এইখানে। ক্লিয়ার? কারোর এইখানে টিপা লাগবে না, এই ধরলেই যথেষ্ট। এইভাবে নিজে 1 মিনিট ধরে দেখবেন। এইভাবে দেখতে হবে। হ্যাঁ, এটারে আমি এইভাবে দেখলাম একটু, বা এইভাবে একটু দেখলাম যে ওর ওই
মানে আমাদের শরীরে যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আমরা এরকম ধরি না, ওরকম। এবার ওইটা 60 বার, মতান্তরে 90 বার, ঠিক আছে, ওই দুটো। এখন এটা আছে কিনা? আচ্ছা, পানি পানি একটা গরু 60 থেকে 120 কেজি বা 200 কেজি বা 150 কেজি পানি লাগে একটা গরুর। যে পরিমাণের গরু, একটা দেশি গরু 40 কেজি ওজন, সে তো আর 100 কেজি পানি খাবে না। না। ও শারীরিক গঠন হিসেবে যে পরিমাণ ওর চাহিদা সেই পরিমাণ। হ্যাঁ, তবে যত ছোট দেশি গরু হোক না কেন 40 কেজির উপরে পানি খাওয়া লাগবে তার। দেশি গরু হুম, 40 কেজি খায় তো দুপুরবেলা আসে তো এক বালতি দিয়ে তাই হলো 8-10 কেজি। ও আনুষঙ্গিকভাবে অন্য জায়গায় ওইটারে খাওয়াইতে হবে, তাহলেই না ওর সুস্থ। মানে ওর পানির তালিকা যদি আমি ধরি, তাহলে যত ছোট দেশি গরু হোক না কেন 40 কেজি পানি খাওয়া লাগবে তার। এখন অনেক বাচ্চারা আছে না, পানি খেতে চায় না। শুধু বাচ্চারা না, অনেক বয়স্ক লোক আজ পানি খেতে চায় না। কয়েক ভাত না খাই পানি দিয়ে পেট ভরবো, আমি কি অত বোকা? ওই বোকা, বুঝাইলাম? ওই ব্যক্তি বোকা। বোকা। ও যে পানি খাবে, পানি খাওয়াইতে গেলে ওর কিছু লাগবে, বুঝা গেছে? ও শুধু শুধু খাবে না। এই জন্যই ওই পানি খাওয়াতে গেলে যা লাগবে তা তো আমরা দিই না, এই জন্য পানি খায় না। আর পানি না খাওয়ার কারণে শারীরিক গঠন ঠিক নেই, ওজন ঠিক নেই। এখন এই সুস্থ পশুর লক্ষণ যদি আমি আপনার কাছে বলতে পারবেন? বলেন। বই দেখা যায় না, বই দেখলে হয় না। মৃত্যু গরু স্বাভাবিক মনে করেন পারিপার্শ্বিক অবস্থার প্রতি সজাগ থাকে, লেজদের মশা যেতে না। তারপরে জাবর কাটা প্রাণী জাবর কাটে, তারপরে প্রস্রাব পায়খানা স্বাভাবিক থাকে, নারীর গতি আছে কিনা, নারীর গতি, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। তারপর হচ্ছে শরীরে মানে গরুর শরীরের লোম মর্ষণ আছে কিনা, মস্তিষ্ক, মস্তিষ্ক, এগুলো দেখতে হবে মানে স্বাভাবিক আছে কিনা। ভাই আমি দুটো পারবো, 10টা পারবো না, দুটো পারবো, সেই দুটোই বলবেন। তাপমাত্রা স্বাভাবিক আছে। আচ্ছা, আমি যে আপনাদের সাথে আজকে প্রথম আসছি, প্রথম পরিচয়, আমার কি তা মনে হচ্ছে? হ্যাঁ, আমি এখানে এসে বলছি কিন্তু যে আমি আজ 3 বছরের বেশি এই ক্লাসে আসিনি, বলেছি না? আজকেই প্রথম আসছি, তাই না? তা আমি কি বইয়ের পৃষ্ঠা উল্টাতেছি? না। কেন? এটা আমার জানা আছে। আপনার জানা বোঝেননি আমার কথা? শিখবেন না কেন? না শিখলে আমি কষ্ট পাবো তো। তাপমাত্রা দুটো পারবো, আমি দুটোই বলবো। একটা পারবো, আমি ওই একটাই বলবো। তাহলে আমি আপনার সাথে ফ্রি যত হব তত, এরপরে যখন আমি এমন কথা ব্যবহার করব তখনই তো আপনি মনে করবেন যে স্যার কি এতই খারাপ, ভাই কি এতই খারাপ না। এইটা আমার মা, আমার বোন, আমার গাভী বয়ে নিয়ে বেড়াচ্ছে না, অবশ্যই। হ্যাঁ? তো ওর ওইগুলোর সমস্যার কারণে, ওই পার্টসগুলো দুর্বল হওয়ার কারণেই তো সে বাচ্চা দেয় না, সে দুধ দেয় না, তার স্বাস্থ্য ভালো থাকে না। তো এটা যদি আমি না জানি, তো ও পার্টসের নাম আমার বলতে হবে না? জি, বলতে হবে না? আমি যদি না বলি তা আপনি কি বলবেন? তখন তো আপনি ওই মহিলাকে মতো আসল দিয়ে মুখ ডাকলে হবে না, আমার সাথে ফ্রি হইতে হবে। বলেন। প্রথম হচ্ছে তাপমাত্রার দিক ঠিক আছে কিনা দেখতে হবে, তারপর হচ্ছে নাকের ঘাম আছে কিনা, তারপর হচ্ছে নাচ আর লেজ দিয়ে নাচ মশামশি মারতেছে কিনা, গাল লোম ঠিক আছে কিনা, মসৃণ আছে কিনা, তারপর হচ্ছে আপনার গরুর আগে পরে খাওয়া দাওয়া কী হয়েছে সেটা জানতে হবে মালিকের কাছ থেকে। এই যে কথাগুলো আমরা একটু একটু করে আগাচ্ছি কিন্তু, তাই না? একটু একটু করে আগাচ্ছি। এইটারও যদি আমরা 5 বার রিপ্লাই করি তো দেখবেন যে আমার থেকেই আপনি ভালো বলতে পারবেন, তাই না? এরকমই কিন্তু হয়। এর আগে বিগত ক্লাসে কিন্তু আমার এই ঘটনা ঘটেই গেছে। হ্যাঁ, মানে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সে নিখুঁতভাবে বলে, কিন্তু আমি তো নিখুঁতভাবে বলতে পারিনি।
এরকম ছাত্র আমার বহুত আছে। এখন আমরা সুস্থ পশুর লক্ষণ জানলাম, এখন আমরা আরেকটা জিনিস জানি, রোগ কাকে বলে, কত প্রকার কি। আচ্ছা, একটা গরু